নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আমি ফারাবি হাফিজ। কড়া আলাপে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার জাহিদুর রহমান, তিনি রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন সার্জিস আলম, তিনি মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং রয়েছেন কামরুজ্জামান কামরুল, তিনি বিএনপি দলীয় সংসদ সদস্য সুনামগঞ্জ 1। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা সমসাময়িক ইস্যু নিয়ে সাধারণত আলোচনা করে থাকি। আজকে বহুল প্রত্যাশিত 26-এর যে নির্বাচন হলো, সেই নির্বাচনে ফাইনালি আগামীকাল শপথ হবে। এখন শপথ নিয়ে এক ধরনের বড় রকমের প্রশ্ন দেখা দিয়েছে। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন যে সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরোটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ বাস্তবায়ন দেখতে চাই না আমরা। তিনি বলেছেন জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনি ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর। আর জনগণ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। এখন জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে কি বিএনপি বাধ্য, নাকি নোট অফ ডিসেন্ট অনুযায়ী খণ্ডিত বাস্তবায়ন করতে পারবে? ডাক্তার জাহিদুর রহমান। একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। আমি এটা নিয়ে দুদিন ধরে কথা বলছি, ইলেকশনের পর থেকে। ইনফ্যাক্ট দর্শকদেরকে রিকোয়েস্ট করব, অনলাইনে গণভোটের যে ব্যালট, পিঙ্ক ব্যালটটা পাওয়া যায়, মানে কেউ এটা ঠিক করেননি, তারা ভোট দিয়ে ছবি তুলে ফেলেছেন। গোপন কক্ষে ছবি তোলাটা বেআইনি, এবং এটা সামহাও এখন অনলাইনে পাওয়া যায়। 4টা অপশন আছে, ক খ গ ঘ। ক খ হচ্ছে মূলত সেই জিনিসগুলো যেগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। বিএনপির অনেক কিছুতে নোট অফ ডিসেন্ট আছে, এর মধ্যে যেগুলোকে সরকার গুরুত্বপূর্ণ মনে করেছে ওগুলোকে বের করে নিয়ে আসছে। গ হচ্ছে 30টা বিষয়, কিছু উল্লেখ করা আছে আর বাকিগুলো মিলে 30টা বিষয় সবাই একমত হয়েছে, নোট অফ ডিসেন্ট নেই। ঘটায় পরে আসছি। আচ্ছা, যে কেউ ব্যালটটা খুঁজলে দেখবেন খুব ইন্টারেস্টিংলি কতে লেখা আছে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যান্য কমিশনগুলোর কথা গঠিত হইবে। আপনি ভাষাটা খেয়াল করেন। জি। খতে আছে আপার হাউসের কথা, যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে হবে এবং সংবিধান সংশোধন করার জন্য সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হইবে। জি। গতে কি লেখা আছে জানেন? যে 30টা এগুলো উল্লেখ করে দিয়ে বলছে নির্বাচিত দলগুলো এটা করিতে বাধ্য থাকিবে। জি। গতে বাধ্য থাকিবে বলা আছে, উপরে 2টা জেনারেল স্টেটমেন্ট আছে। ঘ খুব সিম্পল, সেটা হচ্ছে এর বাইরে যা যা আছে। তার মানে কখতে কিছু উল্লেখিত আছে, গতে 30টা আছে, এর বাইরে তো আছে। এগুলো বাকি দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করিবে। যেমন ধরি 30টার মধ্যে একই ব্যক্তি দুইবার, একই ব্যক্তি ওই যে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকতে পারবে না, এটা 30টার মধ্যে নাই। তার মানে বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি এটা করতে পারে। কিন্তু আমার প্রশ্নটা এখন একটা জায়গায়, ক আর খ তো বাধ্যবাধকতা তৈরি করেনি, ক আর খকে বাইরে আনা হলো কেন? আপনি তো গ এর মধ্যে যে 30টা বিষয় আছে এর মধ্যে ক আর খ এর গুলোকে সব যোগ করে দিতে পারতেন, তো দিয়ে বলতেন বাধ্য থাকিবে। বলেননি তো আপনি। আপনি বলছেন ক আর খকে বলছেন জেনারেল স্টেটমেন্ট। সো আমার রিডিং এইরকম, এই ভাষাগত ভিন্নতার কারণে হায়ার ইন্টারপ্রিটেশন, যদি অন্য আলোচনা আছে, এই গণভোট ইটসেলফ ইজ ইললিগাল, আনকনস্টিটিউশনাল। ইললিগাল? হ্যাঁ, আমি আলোচনা করব, কোর্টে গেলে এটা নিয়ে শক্ত ডিবেট করা সম্ভব। আমি আসবো সেই জায়গায় যদি আমরা পরবর্তীতে আসি। আমি প্রাথমিকভাবে এই রিডিংটার কথা বলছি। আচ্ছা, এই রিডিং মতো আমি যদি এটাকে এভাবে পড়ি যে হায়ার ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা ক আর খ এক ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য, আর গ হচ্ছে বাধ্যবাধকতা। আপনি চাইলে আমি একদম আক্ষরিকভাবে পড়ে শোনাতে পারবো। তো গটা করতেই হবে। ক খ করবে কিনা ইটস অ্যান অপশন টু দ্য পার্টিজ, হতে পারে। আমার কাছে এই জন্য মনে হয় ক খ করতে, মানে যেগুলো নিয়ে বিএনপির মূল সমস্যা, সেটা হচ্ছে কতগুলো কমিশনের গঠন এবং মূলত আপার হাউস পিআর হবে কি হবে না। জি। সেই কারণে আমার মনে হয় খতে ওটা আছে যেটা ওনারা বলছেন, এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে না করলেও বিএনপির জন্য মেজর সমস্যা হবে না। রাইট। তা এখন কিছুক্ষণ আগে নাহিদ ইসলামের বক্তব্য ছিল যে গণভোটের প্রশ্নের মধ্য দিয়ে নোট অফ ডিসেন্টের পুরো বিষয়টাই মীমাংসিত হয়ে গেছে। আপনি কি এই জায়গায় কোনো মানে কোনো ভিন্ন মত, পুরোপুরি আপনি ভিন্ন মত? আমি ভিন্ন মত পোষণ করছি। আর আরেক ডিবেট তো আছেই, মানে গণভোট ইটসেলফ, মানে আপনি রেফারেন্ডাম এই জায়গায় করে তারপর আপনি যেভাবে বলছেন, আমরা যদি প্রাথমিক কথা, বা আপনি যদি এখন চান আই ক্যান এক্সপ্লেইন দ্যাট, যে এটাও ইটসেলফ আপনি সিরিয়াস প্রশ্ন তুলতে পারেন কনস্টিটিউশনাল। শুডাই এখন বলবো? আচ্ছা, সেটা নিয়ে আসবো।
কামরুজ্জামান কামরুল রয়েছেন এবং সার্জিস আলম। সার্জিস আলম মানে সদা জাস্ট ইলেকশন করে জীবনের প্রথম নির্বাচন ছিল, তাই না? জি। কেমন অভিজ্ঞতা ছিল সার্জিস আলম? তারপরে এই আলোচনায় ঢুকি। কেমন অভিজ্ঞতা ছিল বড় দলের হয়ে একটা দলে ঢুকেই, দল নতুন, নিজে একটা বড় দলের একটা অংশ হয়ে নির্বাচন করলেন, কেমন অভিজ্ঞতা ছিল? অভিজ্ঞতা আন্দোলনের চেয়েও কঠিন ছিল। আন্দোলনের চেয়েও কঠিন ছিল? নির্বাচনের অভিজ্ঞতা আন্দোলনের চেয়েও কঠিন, কারণ আমরা যতটা সহজভাবে ভাবি আন্দোলনটা কীরকম, আমি যদি পাবলিক পালস, পিপলস পালসটা বুঝে ওই অনুযায়ী কর্মসূচি দিয়ে আপোষহীনভাবে আমার লড়াইটা করে যাই, আমার গন্তব্যে আমি পৌঁছাবো ইনশাআল্লাহ, এরকমই ছিল। কিন্তু এই জায়গাটা হচ্ছে আমি আমার জায়গায় আপোষহীনভাবে লড়াই করে যাচ্ছি, মানুষ তার জায়গা থেকে চাচ্ছে, এবং ভোট গ্রহণের শেষ পর্যন্ত ফলাফল পক্ষে। কিন্তু গণনা এমন কিছু একটা হলো, আমরা ভাবলাম ভোট গ্রহণ যেহেতু ঠিকঠাক হয়েছে, আমার আসনের কথা বলছি, আমি 300 আসনের কথা বলছি না, গ্রহণ যেহেতু ঠিকঠাক ছিল আমরা নির্ভার ছিলাম, এত বেশি তদারকিতে ছিলাম না। কিন্তু হঠাৎ করে গণনার মধ্যে বেশ কিছু এমন কিছু ঘটনা ঘটলো যেগুলো প্রত্যেকটা খটকা লেগেছে। হ্যাঁ, প্রত্যেকটা খটকা লেগেছে। প্রথম 155টা সেন্টার, প্রথম 80টা ঘোষণা করলো 8000 ভোটে এগিয়ে। তারপরে 2 ঘন্টা সকল কেন্দ্রে ভোট ফলাফল ঘোষণা করা বন্ধ থাকলো। একসাথে 155টা কেন্দ্রে ঘোষণা করা হলো, আমরা 7000 ভোটে হেরে গেলাম। তো যতটা সহজভাবে ভেবেছিলাম এতটা সহজ না। প্রশাসন থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের যারা নেতাকর্মী ছিলেন তাদের উপরে যতটা আস্থার সাথে এই লড়াইটা লড়েছিলাম, ওই আস্থার উপযুক্ত মূল্য তারা দিতে পারেনি। আচ্ছা, সেটা কার দোষ? মানে প্রশাসন নাকি ইঞ্জিনিয়ারিংটা থার্ড পার্টি কেউ এসে? না, খুব স্বাভাবিকভাবে এখানে তো বিএনপির তাদের জায়গা থেকে সংশ্লিষ্টতা ছিল, প্রশাসন সহযোগিতা করেছে। আমাদের দায় হচ্ছে যে আমরা অতি সরল মনে এগুলো বিশ্বাস করেছিলাম। আমরা আমাদের জায়গা থেকে ওই ভোট গ্রহণ পর্যন্ত যে আমাদের তদারকি ছিল, যেই ধরনের আমরা প্রচুর অ্যাক্টিভ ছিলাম যে একটা স্বচ্ছ ভোট আমাদের করতেই হবে, শেষ সময় হয়তো বা আমরা ওই আস্থার জায়গাটা বেশি হওয়ার কারণে আমরা ওই জায়গায় এতটা অ্যাক্টিভ ছিলাম না, বা তদারকিটা ওই পর্যায়ে হয় নাই দেখে এই সুযোগটা পেয়েছে। অন্যথায় আমরা ফলাফল ঘোষণা পর্যন্ত এভাবে চুপ করে বসে থাকবো, এটা মনে হয় আমাদের করা উচিত হয়নি। আচ্ছা, মানে শেষ পর্যন্ত ফাইন্ডিংসটা কি, মানে আপনাদের অভিযোগটা কি ছিল? মানে কিভাবে যদি ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয় তাদের পক্ষে নিয়ে যায়, সেটা কিভাবে হয়েছে? না, এটা হচ্ছে আমরা যখন 80টা কেন্দ্রে আমার ফলাফল ঘোষণা করা হলো, তখন আমি 8000 ভোটে এগিয়ে, তখন পর্যন্ত মোট কেন্দ্র কত ছিল? 155টা। আচ্ছা। তো এরপরে কেন্দ্র কিন্তু একটা একটা করে ঘোষণা হচ্ছিল, মাত্র অর্ধেক, মোটামুটি অর্ধেক না, কেন্দ্র একটা একটা করে ঘোষণা হচ্ছিল। পরের এই 80-র পর থেকে 155 পর্যন্ত একসাথে ঘোষণা হয়েছে 155টা, মাঝের আর কোনো সিঙ্গেল ঘোষণা হয়নি। এই 2 ঘন্টায় প্রত্যেকটা কেন্দ্রে ফলাফল ঘোষণার প্রস্তুত ছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা কেউ সাংবাদিক পরিচয়ে গিয়েছে কার্ড নিয়ে, কেউ পর্যবেক্ষক হিসেবে গিয়েছে, কেউ পেশি শক্তি প্রয়োগ করে গিয়েছে, কেউ দলীয় পরিচয়ে বড় বড় পরিচয়ে গিয়েছে, জেলা সভাপতি সেক্রেটারি, উপজেলা সভাপতি সেক্রেটারি, গিয়ে তারা 2 ঘন্টা কোনো ফলাফল ঘোষণা করতে দেয়নি। এমনকি আমার একটা কেন্দ্রে এরকমও হয়েছিল যেখানে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে ডিসি অফিস পর্যন্ত চলে আসছিল, সেখানে সাধারণ মানুষ তাকে ব্যালট বাক্স সহ ওইখানে রাস্তায় আটক করে। আচ্ছা, তো এই ধরনের ওই কেন্দ্রে আপনার ছিল না, এজেন্ট ছিল না? হ্যাঁ, এজেন্ট ছিল। এজেন্টকে কোনো রকম তোয়াক্কা না করে, ধমক দিয়ে, ভয়ভীতি দেখে বের হয়ে আসছিল। যখন এজেন্ট চিল্লাফাল্লা শুরু করে, সাধারণ মানুষ যখন এটা জেনে যায়, তখন রাস্তার মধ্যে তাকে আটকানো হয় এবং পরবর্তীতে ওইটা আবার কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রিজাইডিং অফিসারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষজন মারধর করে যে তারা এটা কার ইশারায় করলো, কিভাবে করলো, এবং এরকম একটা পরিস্থিতি তৈরি যখন করা হলো। হ্যাঁ, না, আমি বলছি এরকম একটা পরিস্থিতি যখন তৈরি করা হলো, আমরা সবাই তখন ওইখানে। এটা শেষ করে আমরা যখন ডিসি অফিসে আবার যাচ্ছি সেন্ট্রাল কন্ট্রোল রুমে, এর মধ্যে তাদের কাছে 155টা সেন্টারের ফলাফল রেডি, এর মাঝে আর কোনো ঘোষণা করা হয়নি। ফলাফলে 7000 ভোটে তার আগে ফলাফল ঘোষণা করছে। এইটা নিশ্চয়ই এক কেন্দ্রের ফলাফল ছিল না, এটা তো অনেকগুলো কেন্দ্রের মিলায় 7000 ভোট। না, যেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা একটা করে ঘোষণা করা হচ্ছিল, একটা ঘোষণা করা হচ্ছে, আমরা হিসাব করছি, যোগ করছি। কিন্তু 80 থেকে 155 সময় কত বাজে রাত? যখন সর্বশেষ ঘোষণা করা হয় তখন রাত মোটামুটি একটা। আর ওই 80টা পর্যন্ত কত? রাত 8টা। রাত 8টা। আমি একটা জিনিস জানতে চাই, ওই যে যেগুলো শেষে আসছে আপনি বলছেন, ওগুলোতে আপনার এজেন্টের কাছে ডেটা ছিল না? এরকম বেশ অনেকগুলো সেন্টার আছে যেখানে এজেন্টের স্বাক্ষর ছাড়াই ওই শিটগুলো ডিসি অফিসে জমা দেওয়া হয়েছে।
আপনার এজেন্ট কি ছিল না, ওটা নিয়ে কমপ্লেইন হ্যাঁ, অবশ্যই ছিল। মানে যেটা হয়েছে এখানে ওই দিন মানে এগুলো সবাই তো সেন্টার ওয়াইজ বিভক্ত এবং আমরা পুরো সেন্টারগুলোর সাথে একসাথে যোগাযোগ করতে পারছি না। সেখানে পেশি শক্তির প্রয়োগ হয়েছে, সেখানে অনেক ক্ষেত্রে জামাতের এজেন্ট ছিল আমাদের, তাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং এই প্রত্যেকটা জিনিস আমরা তার পরের দিন সকাল থেকে তারা প্রত্যেকে কান্নাকাটি করে বাড়িতে এসে এই অভিযোগগুলো জানিয়েছে। তার আগের রাতে বিভিন্ন কারণে তারা জানাতে পারে না, অনেকে ভয় পেয়েছে, অনেকে হুমকি দেয়, অনেকে তাদের ফোন ছিল না, অনেকেই একদম বের করে দিয়েছে। আসলে কি ছিল সেনাবাহিনী খুব টাফ ছিল না, এরকম সেনাবাহিনী তো প্রত্যেকটা সেন্টারে থাকতে পারে না। অভিযোগ করলে আগের দিন যদি হয়ে থাকে, আমাকে তো নির্বাচন করতে দেয় না সেনাবাহিনী, এত পরিমাণ না সেনাবাহিনী ছিল, তাদের ব্যাপারটা কিরকম, তাদেরকে আপনি ফোন দিয়ে জানাবেন, সে আপনার সেন্টারে আসবে। কিন্তু এরকম অনেকগুলো সেন্টারে আছে যেই সেন্টারে যারা আমাদের পোলিং এজেন্ট ছিল তারা ভয় পেয়ে ওই জায়গা থেকে অনেককে বের করে দেওয়া হয়েছে, অনেককে ওই জায়গায় বসিয়ে রাখা হয়েছে, একটা কথা বলতে পারে নাই, এমনও ঘটনা ঘটেছে, ফোন নিয়ে নেওয়া হয়েছে ওই জায়গায়। কিন্তু ওই মুহূর্তে তারা ওইখানে এই ভয় মানে ভীত অবস্থায় ওইখান থেকে আমাদেরকে না জানিয়ে ওইখান থেকে চলে গিয়েছে। পরের এবং ওই পর্যন্ত ফলাফল ঘোষণা পর্যন্ত আমাদের কাছে আমি পজিটিভ ছিলাম দেখেই আমি গিয়ে কিন্তু বিএনপির যিনি প্রার্থী ছিলেন ৭,০০০ বিজয়ী, আমি তাকে নিজে নতুন করে একটা যেন আমরা এই মানসিকতা প্রদর্শন করতে পারি এই জন্য আমি নিজে গিয়ে তার ফলাফল যখন ঘোষণা করে তাকে আমি অভিনন্দন জানিয়ে এসেছি ওইখানে রাত ১টার দিকে ডিসি অফিসে। আচ্ছা, কিন্তু ওই তার পরের দিন যখন তাদের জায়গা থেকে ১৫৫ জন প্রধান পোলিং এজেন্ট আসতে থাকে, তারা তাদের জায়গাগুলো থেকে এই অভিযোগগুলো করতে থাকে এবং আমরা বিভিন্ন অভিযোগগুলো যখন একটা কপি ওখানকার প্রিজাইডিং অফিসার দেয়, সেই কপির কিন্তু ছবি তুলে রাখে যে পোলিং এজেন্ট থাকে, যে হ্যাঁ কোন দল, ধানের শীষ এত, দাড়িপাল্লা এত, শাপলাকলি এত, এইভাবে করে লেখে রাখে না? তো ওই জায়গায় সে ছবি তুলে রাখে না, ঘটনাটা ঘটে লেখার আগে, গণনার শুরু থেকে লেখার আগে পর্যন্ত। যখন লেখা একবার হয়ে যায় সেই ছবি সবার কাছেই থাকে, সেই ছবি আমাদের কাছে চলে আসে। কিন্তু এই মধ্যবর্তী কেন্দ্রে আসার আগে মানে একদম সেন্টার যেখানে ডিসি অফিসে আসার আগে ওই কেন্দ্রের ওখানে তো ওই কেন্দ্রে ডিক্লারেশন দিয়ে তারপরেই না, ডিক্লারেশনের আগেই ঘটনাটা হয়। ভাই ভালো বলতে পারবে মানে কেন তার আগেই হয়। ধরেন একটা সেন্টারে ভোট হচ্ছে ৪,০০০, ৪,০০০ ভোট কাউন্ট হচ্ছে। এখানে আরেকটা খেলা হয়েছে, আমরা আসলে অভিজ্ঞতার অভাবের কাছে কিছুটা হেরেছি। ধরেন আমার বিএনপি যিনি প্রার্থী তার প্রধান পোলিং এজেন্ট একজন, আরো অন্যান্য দল যে দলগুলোর নাম সচরাচর আমরা জানি না, এইরকম ৪টা দলের প্রধান পোলিং এজেন্ট উনি দিয়েছেন, উনি কিনে নিয়েছেন টাকার বিনিময়ে। মানে বিএনপির যিনি প্রার্থী, হ্যাঁ বিএনপির যিনি প্রার্থী, অর্থাৎ ধরেন কারো আনারস মার্কা, কারো একতারা মার্কা, এইরকম ৪টা দলের প্রধান পোলিং এজেন্ট তার কেনা এবং তার দেয়া। তার মানে ওই ভোট কেন্দ্রে তার প্রধান পোলিং এজেন্ট ৫ জন, আমার প্রধান পোলিং এজেন্ট একজন। এখন ৫টা জায়গায় গণনা হচ্ছে, প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার এটা অবজার্ভ করছে, এই আমার একজন সর্বোচ্চ একটা জায়গায় লক্ষ্য রাখতে পারে। ওখানে বান্ডিল হচ্ছে, কিন্তু কোনো জায়গায় বান্ডিল ৯০টাতে হয়ে যেতে পারে, কোনো জায়গায় বান্ডিল ১১০টাতে হতে পারে। এই কাউন্টিংটা তার দ্বারা এত জায়গায় মনোযোগ দেওয়া কোনোভাবে ওই মুহূর্তে সম্ভব হয় না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে, খুবই অবাক করা বিষয়, আমার ১৫৫টা সেন্টারে সাংবাদিক পরিচয়ধারী কার্ড ছিল তাদের, কিন্তু প্রত্যেকেই বিএনপির পোস্টের নেতাকর্মী। তারা বিগত ১ মাসে বিভিন্ন মেকানিজম করে বিভিন্ন পোর্টালের নাম কাওয়াস্তে, যেগুলোর নাম কেউ কোনোদিন শুনে নাই। কিন্তু একজন সাংবাদিক কার্ড নিয়ে গিয়ে ভেতরে কি করতে পারে? ভোট দিতে পারে? সাংবাদিক না উনি, উনি উপজেলা বিএনপির সেক্রেটারি। উনি বিএনপির সেক্রেটারি হিসেবেই ভেতরে গেল, কিন্তু সে গিয়ে কি করতে পারে? ভোট দিতে পারে? এখানে আমার উনি একজন এরকম একটা উপজেলা বিএনপি সেক্রেটারি, মনে করেন যখন কাউন্টিং হচ্ছে এখানে আমার ৫ জন প্রধান পোলিং এজেন্ট আর আমার এখানে একজন, তাকে যে মানসিক প্রেশারটা ক্রিয়েট করা যায়, এই ক্রিয়েট করা দিয়েই একটা সেন্টারে ১০০ ভোট এদিক ওদিক করা কোনো ব্যাপারই না। আপনি যদি একটা সেন্টারে ১০০ ভোট এদিক ওদিক করতে পারেন, ৪,০০০ গুনতে গিয়ে ১০০ মানে কি ৫০টা এদিক ওদিক করতে হবে, ওইদিকে ৫০টা কমবে, এদিকে ৫০টা বাড়বে। আপনি যদি এটা করতে পারেন তাহলে ১৫৫টা সেন্টারে আপনি ১৫,৫০০ ভোট এদিক ওদিক করতে পারেন। আপনার তো জেতার জন্য এবার ১০০ মার্জিনও ৩০০ ভোটে হারছে না জিতছেন, আমি তো ৭,০০০ ভোটে হয়েছি, আমাকে যেটা দেখানো হয়েছে। তো এটা খুবই সহজ। এটা আপনি মনে করেন যে এটা আপনাকে দেখানো হয়েছে? কোনটা? মানে এটা শেষ পর্যন্ত আপনাকে দেখিয়েছে, মানে আসলে আপনি হারেন না? আমার এই জায়গায় মানে আমি নির্দ্বিধায় এখনো বলতে পারি আমার সর্বশেষ যেটা আমাদের রিডিং, এবং আমাদের আরো বেশ কিছু তথ্য এসেছে, যে এই তথ্যটা ওখানে ইন্টারনালি প্রশাসনের দায়িত্বে ছিল জুনিয়র যারা, কেউ হয়তো সৈনিক, কেউ হয়তো কনস্টেবল, কেউ হয়তো বিজিবির জাস্ট হচ্ছে নতুন জয়েন করেছে এরকম একজন সদস্য,
তারা তাদের জায়গা থেকে বলেছে ভাই আমাদের কিছু করার ছিল না, এখানে উপরের কিছু করার নির্দেশ ছিল। আমি আমার জায়গা থেকে চ্যালেঞ্জ করে বলছি, এই জন্য আমি লিখিত অভিযোগও করেছি প্রধান নির্বাচন কমিশনে, এটা রিকাউন্টিং হলে আমি জিতবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো সেটা কি কমিশন আমলে নিয়েছে? জি, লিখিত অভিযোগ দিয়েছি, এখন তাদের অ্যাকশনের পালা। আচ্ছা, কামরুজ্জামান কামরুল, আপনি প্রথমবারের মতো সংসদ সদস্য, আপনাকে অভিনন্দন। তো সার্জিস আলম যেখানে সংসদের 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড় 1, সেখান থেকে নির্বাচন করেছেন। আপনি হচ্ছেন সুনামগঞ্জ 1 থেকে নির্বাচন করেছেন, আপনি প্রথমবারের মতো। আপনি একটু বলবেন যে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আপনাকে কি এইভাবেই করতে হয়েছে নাকি বিষয়টা আপনি দীর্ঘদিন ধরে কাজের ফল পেয়েছেন? আমি দীর্ঘদিন ধরে কাজের ফল আছে, আর আমার ছোট ভাই যেটা বলছেন এটা কোনোভাবেই সম্ভব না। এখানে পোলিং এজেন্ট থাকে, এখানে প্রিসাইডিং থাকে, এখানে সিসি ক্যামেরা থাকে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেন্টারে সিসি ক্যামেরা ছিল। এবার এটা 2-3 জন মানুষ একমত হতে পারেন, এখানে মিনিমাম 10 জন 15 জন মানুষ থাকে। কোনোভাবেই সবাইকে কানেক্ট করে এক করে ফলাফল চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এখানে আমার এজেন্ট থাকবে, এক একটা এজেন্ট যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফলাফল না দিবে ততক্ষণ পর্যন্ত সাইন করবে না, এর নিয়ম আছে। তাহলে ওনার এজেন্ট নিশ্চয়ই সাইন করছে, সাইন ছাড়া অনেকগুলো আসছে। সাইন ছাড়া তো আসবে, আপনি অ্যাকসেপ্ট করবেন কেন? কেমনে? এটাই আমরা আসলে পরে না, জানবো। অনেক ক্ষেত্রে এজেন্ট চলে যায়। একটা ঘটনা শোনা গেছে, অনেক সময় এজেন্ট থাকে না। এখন এটা একটা সমস্যার জায়গা আর কি। আচ্ছা, গুরুত্ব দেয় না। ওই যে সার্জিস যেটা বলছে সম্ভবত এটা ইম্পর্টেন্ট, নির্বাচন ম্যানেজমেন্ট ইটসেলফ। হয়তো এজেন্ট এমন মানুষজনকে দিয়েছেন যারা আসলে শেষ পর্যন্ত থেকে এনশিওর করে আসতে হবে, অনেক ক্ষেত্রে এটা করেন। আমি আর অন্যান্য ক্যান্ডিডেটদের কাছে এটা সেটা শুনেছি। সার্জিস যেটা বলছেন সেটা একটা অভিযোগ। এখন যারা হেরে যান তারা আসলে নিজেকে পপুলার বানানোর জন্য অথবা নিজের ভোট আছে এটা প্রমাণের জন্য অনেক সময় এটা হয়তো বলেন। সার্জিস অনেক ভালো করেছেন, একটা জিনিস add করি শুধু। সার্জিস অনেক ভালো করেছে আমি মনে করি। না, আমি একটা জিনিস শুধু অ্যাড করি, সেটা হচ্ছে ভাই মানে যদি অভিযোগ দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে যখন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় রাত 1টার দিকে ডিসি অফিসে, আমি নিজে তাকে অভিনন্দন জানিয়ে এসেছি ওইখানে, এবং এটা ফুটেজ আছে। আর আমার মনে হচ্ছে আমার এই সৎ সাহসটা থাকা উচিত, যিনি বিজয়ী হয়েছেন তাকে অভিনন্দন জানানো। আমি জানিয়ে এসেছি, এবং ভোটটা আমি যদি বলি 1,74,000 এবং 1,68,000। জি, এত কম না। সার্জিস অনেক ভোট পেয়েছে, সার্জিস অনেক ভালো করেছে। শিওর শিওর। কামরুল, যে উনি যে কথাটা বলছেন স্বাভাবিক, ওনার জায়গা থেকে এরকমটাই মনে হয়। যেমন আমার 4টে উপজেলা, এবার 2টা উপজেলায় আমাদের লোকজনকে দাঁড়াতেই দিছে না, দেয় নাই সেনাবাহিনী। ওইটা যদি আমার কন্টিনিউ হইতো, দাঁড়াতে দেয় নাই মানে সেন্টারে ঢুকতে দেয় নাই। আপনি তো প্রার্থী, আপনি তো হ্যাঁ যেতে প্রার্থী, পারতেন। আমি বলছি দেখছি ওইদিকে মানুষ জড়ো হয়েছে, মারধর শুরু করছে, পার্টি অফিসে গিয়ে বাড়ছে। আমার মানে কোনো রকমের অনিয়ম তারা করতে দেন নাই, তাই তো? অনিয়ম না, মানে ইচ্ছা করেই, মানে এই আমাদের দলের দেখলেই এরকমটা করছে অনেক জায়গায়। তারা কি অন্য দলের হয়ে এরকম? না, এটা এরকম আমি জানি না কেন করছে, কিন্তু মানে মুভ করতে দেয় নাই, মানুষ ভয়ে আতঙ্কে যায় নাই, বুটে যায় নাই। আপনার নিকটতম সেনাবাহিনীর ভয়ে? হ্যাঁ, নিকটতম এটা আপনি খুঁজে দেখেন, শুধু আমি শুনছি আরো বেশ অনেকগুলিতে করছে এগুলো। না, তারা যেখানে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এরকম কোনো না, শঙ্কা আছে, সেনাবাহিনী তারা আগে অভিযোগ থেকে নাই। এরকম নির্দেশনা এরকম আমার ছিল? এখানে তো একদম 0% ছিল যে উপজেলায় করছে, ধর্মপাশা এবং জামালগঞ্জে কোনো ধরনের অকারেন্স নেই, কোনো ধরনের অনিয়ম নেই, কিচ্ছু নেই। একটা গ্রামের বাজারে গিয়ে মারধর করেছে। আমি অভিযোগ করেছি, এমনি যে মারধর করবে? আমি অভিযোগ করেছি, আমাদের যে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ছিল ওনাকে বলছি বারবার, পরে আমি আরো উপরে জানাইছি, কথা বলছি ঠিক আছে দেখছি। আচ্ছা, এরকম করে 4টা 5টা 10টা ঘটনা এরকম। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে ওভারঅল আপনার জ্ঞাতার্থে বলে যে ওভারঅল সেনাবাহিনীর যে ভূমিকা ছিল এই নির্বাচনে, সেটা নিয়ে কিন্তু ওইভাবে কোনো প্রশ্ন আসে নাই, এবং সবাই তাদেরকে ধন্যবাদ দিয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমি তাদেরকে ধন্যবাদ দেই, কিন্তু আমার ছোট ছোট এই বিষয়গুলো আপনার বুঝে আসে নাই, তাই তো? যে কেন এরকম করলো আচ্ছা, আমি জানি না কেন করলো। আমি ধন্যবাদ দিই, কিন্তু তাতে কি হয়েছে, অনেক গ্রামের সরল মানুষ, সেনাবাহিনী যখন 5 জনকে মারবে, আপনি 1000 মানুষ 2000 মানুষ আর সেন্টারে আসবে না, ভোট বাবা দিবে কি না। দরকার আছে আমি ভোট দিয়ে মার খাবো? আচ্ছা, এরকম হয় না ভয়। এই কারণে আমাদের এখানে কাস্টিং কিন্তু অনেক কম হয়েছে, আচ্ছা, অনেক কম হয়েছে। কত casting। পার্সেন্ট? 51%। আচ্ছা, এটা আমার এখানে আরো বেশি হওয়ার কথা, আচ্ছা, মিনিমাম 60% হওয়ার কথা, এটা হয় নাই। আচ্ছা। আপনার ভোটের ব্যবধান কত ছিল? ভোটের ব্যবধান নিয়ারলি 73,000-এর মতো, 73,000। আচ্ছা, হিউজ। আরো বেশি হওয়ার কথা ছিল। আরো বেশি হওয়ার কথা ছিল। আচ্ছা, আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ছিলেন, জামাতের প্রার্থী ছিলেন, উনি পেলেন কত? উনি পেলেন 92,000। আর আপনার? 1,61,000।
1,61,000 আচ্ছা, নিশ্চয়ই আপনার দীর্ঘদিনের মানুষের সাথে লেগে থাকার ফল। আপনি একটু বলবেন যে আপনাদের দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বারবার শান্তি বজায় রাখার নির্দেশ দিচ্ছেন, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার খবর আমরা পাচ্ছি। আপনার আসনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের প্রতিহিংসায় না জড়ায়, তার সাথে যদি দেখেন যে তারেক রহমান নিজে একটা দলের প্রধান, তিনি যারা হেরে গেছেন, ধরেন জামায়াতের আমির, তার বাসায় গিয়ে যখন ফুল দিচ্ছেন, এনসিপির নাহিদ ইসলামের বাসায় যখন যে ফুল দিচ্ছেন, সেইটা একটা বার্তা আপনাদেরকে দেয় কিনা, সেটা লোকাল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে কোনো প্রভাব সেটা রাখে কিনা? হ্যাঁ, অবশ্যই রাখে। আমাদের নেতাকে ফলো করে আমরা সবাই সবার জায়গা থেকে আমরা এই কাজগুলি করছি। আমাদের জামায়াতের আমির তুফাইল ভাইকে আমি ওই দিনেই আমি 2বার ফোন দিই, এবং আমাদের যারা নেতৃবৃন্দ ছিল। একটা ঘটনা বলি, যেদিন নির্বাচনের দিন তুফাইল ভাইয়ের বরাত দিয়ে ওনাদের একজন এই জামাতের ইউনিয়ন আমির যাকে বলে, উনি ওনার কথা বলে উনি বিভিন্ন সেন্টারে যাচ্ছেন, লোকজন আটকাচ্ছে। আমি গিয়ে দেখি তো এখন একটা হইচই শুরু হচ্ছে, কারণ উনি বলতেছেন উনি প্রধান এজেন্ট, ওনার কাছে কোনো কাগজ নেই, উনি মূলত এজেন্ট না, এমনিতে উনি অনেক সেন্টারে যাচ্ছেন, ওদের লোকজন তো আছে, ওদের সাথে দেখা করছেন। জি, তখন আমি তাৎক্ষণিকভাবে আটকালাম, যেটা আমরা ভাই হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা বাদ দেন। সেটা কি নির্বাচনের দিন? নির্বাচনের দিন, কিন্তু নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতা না, আপনাদের এলাকায় আমার ঘটে নাই? এলাকায় কোনো সহিংসতা নেই। আমরা সবাইকে মিলেমিশে একসাথেই চলছে, এবং আপনি জেনে থাকবেন আমি আমার সাথে সবার এত ভালো কানেক্টেড, এই জামাত বলেন, বিভিন্ন দল, হিন্দু মুসলিম, আমাকে হিন্দু ভোট এখন না, আমি যখন উপজেলার চেয়ারম্যান হই তখনও হিন্দু ভোটের 70-80% পাই। আওয়ামী লীগ গভর্নমেন্ট, আওয়ামী লীগ তখন নির্বাচন করে, তখনকার সময় হিন্দুরা আমাকে ভোট দেয়। আর এইবার আমাকে হিন্দুরা ধানের শেষে একদম 7% ভোট দিয়েছে। আচ্ছা। এটা আমার দীর্ঘদিনের চলা, এবং ওনারা আমাকে মনে করে আমি ওনাদের মানুষ, ওনাদের সন্তান, ওইভাবেই আমি বেড়ে উঠেছি। আমি দীর্ঘদিনের রাজনীতি, আমি যদি আমার বয়স কম, কিন্তু আমি দীর্ঘদিন যাবত রাজনীতিটা ওই লাইনেই করছি। সকল শ্রেণী পেশার মানুষ আমাকে পছন্দ করে। যেমন আজকে দেখেন, আমি কিন্তু নমিনেশন প্রথম পাই নাই। আচ্ছা আচ্ছা, আমি পরবর্তীতে আমার জনগণের স্বতঃস্ফূর্ততার কারণে, জনগণের চাওয়ার চাপে আমার দলের হাইকমান্ড, আমার দলের চেয়ারম্যান, উনি ওনার এক পার্টি মানে লোক পাঠিয়ে সার্ভে করে, আচ্ছা, পরে আমাকে মনোনয়ন দেওয়া হয়। আর আমার নির্বাচনে আমার কোনো টাকা পয়সা লাগেনি, সকল মানুষ আমার দায়িত্ব নিয়ে নেয়। আচ্ছা, নির্বাচনে কি টাকা পয়সা লাগে এরকম? না, লাগে না। লাগে না? আমার লাগে, আমি জানি না লাগে না। আমরা দুটি দলেরই বিভিন্ন রকমের অভিযোগ নির্বাচনের আগের দিন থেকে, আগের রাত, বিশেষ করে ঈদের রাত, চাঁদের রাতের মতো মানুষ নাকি টাকা আর টাকা, ভোট কেনা এক ধরনের প্রতিযোগিতা হয়ে যায়। আমি সার্জিসকে জানতে চাই, সার্জিসদের এখন দলে উনি যোগ দিয়েছেন, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি বলেছেন 10 কোটি টাকার কথা, একটা অঙ্ক বললেন না, এর নিচে নির্বাচন করা যায় না। সার্জিস কি তাই মনে করেন? তাই বলেছেন নাকি? আমি শুনিনি। হ্যাঁ, আমি অঙ্কটা এক্স্যাক্টলি বলি, এরকম একটা মন্তব্য উনি করেছেন। উনি নির্বাচন করতে পারবেন না, নির্বাচন করা যায় না, কারণ ওনার এত টাকা নাই। সার্জিস কত টাকা লাগলো নির্বাচনে? প্রথমত হচ্ছে, যেটা হলফনামায় মানুষ দেয় এটা মিথ্যা। এই টাকা দিয়ে নির্বাচন হয় না বাংলাদেশে। যে বলতেছে হয় লোক দেখানো বলতেছে, অথবা মিথ্যা বলতেছে। আচ্ছা। 2 নম্বর হচ্ছে, আবার এটা এরিয়া বেসিসে ডিফার করে আর কি। উত্তরবঙ্গে একটু কম লাগে, দক্ষিণে বেশি লাগে, ঢাকায় সবচেয়ে বেশি লাগে। একটু যোগ করে দিই, প্রথম আলো থেকে পড়ছি, 10-20 কোটি টাকা ছাড়া ভোট করা যায় না, তাই আমাদের ভাবতে হবে। আসিফ মাহমুদ এটা উনি বলেছেন 7 নভেম্বর 2025। আমি নির্দ্বিধায় 2025। আচ্ছা, আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার সংসদীয় আসনে বিএনপির প্রার্থী এই ধরনের সংখ্যায় খরচ করেছেন, একদম এই ধরনের, একদম নির্দ্বিধায়। অপোজিশন? হ্যাঁ, অপোজিশন। আমি তার 10 ভাগের 1 ভাগ হতে পারে। 10 ভাগের 1 ভাগ, যদি 20 কোটি টাকা ধরে 10 ভাগের 1 ভাগ হচ্ছে 2 কোটি। হ্যাঁ, 2 কোটির মতো খরচ। যদি ওইরকম হয়, আপনার এই পরিমাণ টাকার আপনি হলফনামায় কত দেখিয়েছেন? না, এটা বললাম, এটা সবার ক্ষেত্রেই ধরেন হলফনামায় দেখানো কত 45 লাখ, কিন্তু এই যে ধরেন একজনের 1 থেকে 2 কোটি টাকা খরচ হলো, এই খরচ ব্যক্তি হিসেবে আমার না। ধরেন আমি আমার পুরো যতগুলো ইউনিয়নে প্রত্যেকের খরচ টোটাল হিসাব করে এখানে বলতেছি, কিন্তু বিএনপির একজনের প্রার্থী ধরেন ভাইয়ের খরচ হয়তো বা উনি এক্সেপশনাল হইতে পারে, ওনারটা কোনো ইউনিয়নের কেউ চালায় দিল, আমাদেরটা যেমন আমাদের নেতা কর্মী নিজেদের পকেট থেকে খরচ করেছে। আমি ধরেন আমার জায়গা থেকে ওই 30-40-50 লাখই খরচ করেছি, কিন্তু সবারটা যদি হিসাব করি, যে যার ইউনিয়নে কর্মীদের খরচ, যাতায়াতের খরচ, তেল খরচ, ব্যানার ফেস্টুন খরচ যে যার মতো করেছে, এটা যদি আমি সামগ্রিকভাবে হিসাব করি, তাহলে এটা বড় সংখ্যায় যাবে।
কিন্তু বড় সংখ্যা বলতে কত, 20 কোটি? না, এরকম না, এরকম তো কোনোদিন হবে না। আমাদের ক্ষেত্রে হবে না, বিএনপির ক্ষেত্রে এটা হবে একদম নির্দ্বিধায়। আচ্ছা, আমাদের ক্ষেত্রে আমরা যদি বলি এটা, এই সংখ্যাটা যদি মানে সবার ইন্ডিভিজুয়াল খরচ হিসাব করি তাহলে এটা কোটির ঘরে যাবেই নির্দ্বিধায়। আচ্ছা। আর যদি আমি আমার ব্যক্তিটা ধরি, আমার ব্যক্তিটা হয়তো লাখের ঘরেই থাকবে। আবার বিএনপির একজন যিনি প্রার্থী ভাইয়ের না হতে পারে, ওনার আবার কোটি যাবে নির্দ্বিধায়। বিএনপির একটা অসুবিধা হইল টাকা দিলে কর্মী নড়ে, নাইলে নড়ে না। আর জামাত এনসিপির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কর্মীরা টাকা দিয়ে তার নিজের জায়গায় খরচ করে ফেলে, সামান্য সামান্য যে টাকা। তো এইখানে আমাদের একটা কিন্তু যদি অ্যাডভান্টেজ আপনার আছে। 2 কোটি টাকা খরচ হয়েছে সেটাও যদি ধরি, টাকাটা আমার কোন কোন খাতে খরচ হয়? ও, ভোট কেনা? না, কোনোদিনও না। আমাদের ভোট কেনার কোনো সামর্থ্য নাই। ভোট যদি কিনতে মানে ভোট কিনতে পারলে এই অবস্থা হইতো না, মানে অন্তত 50,000 আমরা ভোট তো বেশি অন্তত পেতাম। এটা জানি যে খুব কমন কালচার বাংলাদেশে যে 1-2 হাজার টাকা, বোধহয় 500 টাকা হইতে পারে। হ্যাঁ, এটা কমন এটা- কালচার হচ্ছে এটা পুরনো লেগেছে। দলগুলোর ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না এবং এটা আমাদের সামর্থ্যও নাই কেনার। এই জন্য ভোটের তাহলে 2 কোটি টাকা কোথায় খরচ? না, 2 কোটি টাকা বললাম তো, এটা আমার ব্যক্তিগত খরচ এতটা হয় না। ব্যক্তিগত খরচ হয়তো 40-50 লাখই হয়েছে। কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে, ধরেন ইউনিয়নের নেতাকর্মীরা ভাই বলতে পারবে, যখন তারা মিছিল করে, মিছিলের পর একটু চা নাস্তা করে, বাইক দিয়ে ঘোরাফেরা করে, তারা ব্যানার বানায়, ফেস্টুন বানায়, লিফলেট দেয়। তারপর যেদিন নির্বাচনের দিন ভাই বলতে পারবে প্রত্যেকটা সেন্টারে মিনিমাম নির্বাচনের দিন 40-50 হাজার টাকা খরচ হয়, এটা প্রত্যেকটা সেন্টারে। তাহলে আমাদের ক্ষেত্রে- নির্বাচনের দিন প্রত্যেকটা সেন্টারে? হ্যাঁ, এরকম খরচ হয়, এটা খুবই কমন। পুলিং এজেন্ট থেকে একজন? আমার তো ভাই বিলিভ অর নট, আমার তো কোনো টাকাই খরচ হয় না। না এটাকে ভাই, বিশ্বাস করবেন? এটা- এটা- না, 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 sorry, এটা আমি- বিশ্বাস আমি- করতে let- না। let me finish, এটা let me খুবই finish. গতানুগতিক না, না, কথা। আপনি এক কাজ করেন, ফারাবি ভাই আমার এখানে গিয়েছেন, আমি এবং আমার ভাইকে বলবো একবার যাওয়ার জন্য। আমার প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা সেন্টার, প্রত্যেকটা মানুষ তার নিজ তাহলে দায়িত্বে ভাই নিচ্ছে। এই যে এক্স্যাক্টলি আমি তো নিজ এটাই দায়িত্বে- বলতেছি। আমি বলি হয়তো ভাই, উনি করে নাই, আমার কিন্তু যে ওনার শ্রমিকরা আছে না, সেন্টারের যে নেতৃবৃন্দ তারা করছে তাদের জায়গা থেকে। ভাই আমার যে শ্রমিকরা আছে না, সারাদিন ধরেন 1,000 টাকা সে ইনকাম করছে। ওখানে যে পাথর শ্রমিক, হ্যাঁ, পাথর শ্রমিক আছে, বিভিন্ন শ্রমিকরা আছে না, এর মধ্যে 500 টাকা তার নিজ দায়িত্বে খরচ করে। আমার কামরুল ভাই নির্বাচনে এটা কথা তো এটাই ছিল। মানে আমার কোনো জায়গায় কোনো টাকা দিতে হয়নি, তারা নিজ দায়িত্বে সব খরচ করে। এই যে আমার প্রতি মানুষের যেটা মানুষ, না না ভাই, আমি তো ওইটাই বললাম, মানে খরচ হয়েছে ভাই, আপনি দিয়েছেন বা অন্য কেউ দিয়েছে, খরচ হয়েছে। কারণ আমার ধরেন নির্বাচন ভাই বলতে পারবে, ওনার সেন্টারে ওইখানে অন্তত 100 ছেলে সকাল থেকে ফলাফল ঘোষণা করা পর্যন্ত ছিল। হ্যাঁ, প্রত্যেকটা সেন্টারে হ্যাঁ, ছিল। প্রত্যেকটা মিনিমাম এটা 100 জন থাকে, 100-200 জন। তাহলে তারা দুপুরে খাওয়া দাওয়া করে, বিকালে খাওয়া দাওয়া করে, রাতে খাওয়া দাওয়া করে, তারা ওইখানে থাকে, সেই তারা তো খাবার সরতে টাকাটা পারে না। দিতে হয়। হ্যাঁ, তারা অ্যারেঞ্জ করে, স্থানীয়ভাবে অ্যারেঞ্জ করে। কোথাও হয়তো নেতা দেয় সরাসরি, কোথাও স্থানীয়ভাবে অ্যারেঞ্জ করে। আমাদের ক্ষেত্রে স্থানীয়ভাবে অ্যারেঞ্জ করেছে, ভাইয়ের কথা অনুযায়ী ওনার ক্ষেত্রেও করেছে। কিন্তু অধিকাংশ বিএনপির ক্ষেত্রে বা আগের যে পুরাতন দলগুলো ছিল, নেতা থেকে যে যায় এই প্রত্যেকটা সেন্টারে। সো এই জায়গায় প্রত্যেকটা সেন্টারে ভোটের দিন অন্তত মিনিমাম 50,000 টাকা খরচ হয়। এটা নেতা করুক কিংবা স্থানীয় পর্যায়ে করুক। আমার এখানে জামাতের ক্যান্ডিডেট সবচেয়ে বেশি করছে। আমার যদি 5 টাকা হয়, ওনার 900-200 টাকা খরচ। আচ্ছা, উনি এখন সামনে নাই তো এই জন্য জি, আমরা এটা- জিজ্ঞেস না, করতে আমি- পারছি না, সুতরাং এটা অভিযোগ আকারেই নিচ্ছি। আমি ভাইয়ের ওই জায়গাটাতে যেটা বললো যে স্থানীয় পর্যায়ে যে সহিংসতাটা হচ্ছে, জি। মানে এটাতে মানে আমি আমার জায়গা থেকে আমার আসলে অনেক বেশি ভুক্তভোগী, আমি একটু অ্যাড করতে চাই। আমি প্রথমেই জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাবো যে উনি একটা উদ্যোগ নিয়েছেন যেটা অবশ্যই প্রশংসাযোগ্য। উনি ওনার জায়গা থেকে জামায়াতের সম্মানিত আমির, এনসিপির আহ্বায়ক এবং আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রধান পীর সাহেবের সাথে প্রত্যেকের বাসায় গিয়ে দেখা করেছেন। আমরা এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই এবং আমি মনে করি এটার জন্য স্থানীয় পর্যায়ে সহিংসতা অনেকাংশে কমেছে, কিন্তু স্থানীয় পর্যায়ে সহিংসতা চলছে। এটা এই এমপি লেভেলে চলছে না, এটা জেলা নেতৃবৃন্দ লেভেলে চলছে না, উপজেলা নেতৃবৃন্দ লেভেলেও চলছে না, এটা চলছে একদম স্থানীয় পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। আজকে আমার ওইখানে বেশ কয়েকটা ঘটনা আমি যদি বলি, আমার একজন শ্রমিক ট্রাক স্ট্যান্ডে ছিল, তার হাত ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে, ওইখানে নেয় নাই, রংপুরে তাকে রেফার করেছে। 1, 2, একটা ছোট্ট বাচ্চা এখানে শাপলাকলির ও হচ্ছে একটা স্টিকার নিয়ে হাঁটতেছিল, এখনো কেন শাপলাকলির স্টিকার ও শার্টের এখানে নিয়ে হাঁটতেছে, এটার জন্য ওকে 4-5টা থাপ্পড় মারছে একটা স্থানীয় কর্মী, বলতেছে কিন্তু বিএনপির কিছু আছে প্রত্যেকটা জায়গায় এরকম উগ্র কর্মী, কিন্তু একটা ওয়ার্ডে এরকম 2-3টা থাকলেই যথেষ্ট মানুষের লাইফটা অতিষ্ঠ করার জন্য। একজন ইমামকে আজকে থেকে বলে দিছে সে যেন আর ওই মসজিদে ইমামতি করতে না আসে, কারণ এই আশেপাশের মানুষজন জানতো উনি শাপলাকলিতে ভোট দিছে,
এই জন্য ওনাকে বের করে দেওয়া হয়েছে। ইমাম সাহেব সাপ্তাহিক ইমাম সাহেব, আচ্ছা। হ্যাঁ। এখন এরকম অনেক ইমাম সাহেবও তো আছেন যারা ধানের শীষে ভোট দিয়েছেন, এমন অনেকেই তো আছেন যারা ধানের শীষে নির্বাচন করেছেন। তাহলে কি আমরা এই কাজটা করতাম, একজন ইমামকে বের করে দিতে পারতাম? এটা তো তার ব্যক্তিগত একটা দলে পছন্দ থাকতেই পারে। আমি তো এটার জন্য তাকে মসজিদ থেকে বের করে দিতে পারি না। এই কাজ করেছেন বিএনপির একজন স্থানীয় মানে ওয়ার্ড পর্যায়ের নেতা। জি, শেষ করি ভাই। এরপরে আমার ওয়ার্ড সেক্রেটারি, এনসিপির একজন ওয়ার্ড সেক্রেটারি, খুব স্বাভাবিকভাবে নতুন দল, তাদের এখন ওই গার্ডসটা তৈরি হয় না, ওই মনোবল আস্তে আস্তে তৈরি হবে। তাকে আলাদা করে সেখান থেকে ধরে নিয়ে ক্ষেতবাড়িতে নিয়ে গিয়ে তাকে পিটানো হয়েছে। এখন তাকে যখন আমরা মামলা করতে বলতেছি সে সাহস পায় না, কারণ তার কথা হচ্ছে যে তারা তো ক্ষমতায় চলে আসছে, তারা তো এমপি হয়েছে, আগামী 5 বছর তারা আমাকে থাকতে দিবে না। এই মামলা করে ওই মামলাতে আমি কোনোদিন দাঁড়াইতেই পারবো না, তাহলে আমার মামলা করে লাভ কি? তো এই জিনিসটা একদম স্থানীয় পর্যায়টাতে হচ্ছে। আমি এটা মনে করি যে কমে আসছে অনেকটা তারেক রহমানের এই মেসেজগুলোর কারণে, কিন্তু এটা হচ্ছে মাঠ আচ্ছা, পর্যায়ে, ওয়ার্ড আচ্ছা। পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। আচ্ছা। আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। আমার ভাই এই যে বিষয়টা বলছেন না আপনি, এই বিষয়টা হচ্ছে অনেক সময় দেখবেন তার পার্সোনাল একটা বিষয় আছে, ওইটা বলছে আপনাকে ভোট দেওয়ার জন্য, এটা আপনার সাপোর্ট নেওয়ার জন্য, যেটা হয়, হয়তো এটা নাও হইতে পারে, কিন্তু বেশিরভাগ ঘটনাটা যে ঘটে, আপনাকে যেটা বলছে, বেশিরভাগ ঘটনাই ঘটে আমার ব্যক্তিগতভাবে ফারাই ভাইয়ের সাথে সম্পর্ক মানে লাগালাগি আছে, ওনার সাথে আমার বিচ্ছেদ আছে। তো বলবে যে ভাই আমি ধানের শীষে ভোট দিয়েছি দেখে সাজেস্ট সালাম আমাকে। না, এটা তো এতদিন হয় নাই। না, এখনই হবে। নির্বাচনের পর কেন হচ্ছে? হ্যাঁ, এখনই হবে। এখন তারা তো ওই যে তার একটা ব্যাকআপ মনে করতেছে, বিএনপি ক্ষমতায় গেছে, না, 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 তার না, এমপি, তার ধানের আপনি শীষে। আমরা এটা ফিল করি, কারণ আমরা দীর্ঘদিন করে আসছি, তো জি। এই অভিজ্ঞতা আমাদের আছে। জি। আপনি একটু জি, যাচাই বাছাই করেন। পরিষ্কার। কিন্তু হুজুরকে একটু significantly জিজ্ঞেস করেন আমাদের যে ইমাম মিডিয়া সাহেবকে। থেকে একটা কথা মানে আমাদেরকে বলতেই হবে যে এই মেসেজটা সিনিয়র নেতৃবৃন্দ যখন এই মেসেজটা দিয়েছেন, রাষ্ট্রের যিনি ভবু প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন বিরোধী দলীয় নেতার বাড়িতে, আমরা সিগনিফিকেন্টলি দেখেছি যে আমরা সহিংসতার খবরটা ওইভাবে আর আসছে না। এইটা প্রথম রাতের যা হয়েছে প্রথম কমছে রাতেই, কিন্তু আর ওই সেইভাবে মিডিয়া আর একটা কথা একটু বলে রাখা ভালো ফারাবি, সেটা হলো এভাবে বলা ঠিক না, মানে আমরা একদম কোনো সহিংসতা চাই না, কিন্তু বাংলাদেশের স্ট্যান্ডার্ডে মানে আমরা তো আসলে ইউটোপিয়ান চিন্তা করতেই পারি, মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড, সাউথ এশিয়ার স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ার মতো দেশে এত বছর গণতন্ত্রের চর্চা করে, আমাদের এবার এন্টায়ার নির্বাচন ক্যাম্পেইন, ইলেকশন ডে এবং নির্বাচন মানে আইনশৃঙ্খলা বাহিনীর যে ফ্র্যাজাইল অবস্থা, এর মধ্যে যা হয়েছে পরে আমি মনে করি অনেক ভালো, মানে আমি প্রত্যেকটা দলকে ক্রেডিট দিই, অনেক কম, এবং আমি টপ দুজন নেতাকে সবসময় ক্রেডিট দিয়েছি। আপনি খেয়াল করবেন নির্বাচনে তারা পরস্পরকে সমালোচনা করেছেন, দলের নাম নেন নাই, মানে তারা তাদের পরস্পরের প্রতি এতটাই সহনশীল ছিলেন। এই দুজনের এটা কিন্তু ট্রিকল ডাউন করেছে। আর যেটা হয় আমাদের পুরনো রাজনীতি, আমাদের কিছু পুরনো ধ্যান ধারণা চিন্তা আসলে থাকে, আর এর শেষের দিকে খুবই ইন্টেন্স একটা মানসিকতা তৈরি হয়, সেটার কারণে হতে আমি আবারও বলছি, আমি জাস্টিফাই করছি না, আমরা যদি তুলনা করি আগের চেয়ে এই জায়গায় এসে পৌঁছেছি, ইটস এ ভেরি গুড সাইন। আমি আগে বলতে বোঝাচ্ছি ভালো নির্বাচন যেগুলো হয়েছিল 91, 96, 2001 এসবের কথা বলছি। আচ্ছা, ডক্টর জাহিদ, আমরা এই যে নির্বাচিত যারা প্রতিনিধি, সংসদ সদস্য নতুন, আগামীকাল তারা অর্থাৎ মঙ্গলবার তারা এমপি হিসেবে শপথ নেবেন, একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নেবার কথা। এখন এই জায়গাটায় কিছু কনফিউশন তৈরি হয়েছে এবং আমরা এখনো পরিষ্কার না যে এটাই হতে যাচ্ছে কিনা। এটা আমরা নিজের চোখে দেখার পরে আমরা বুঝবো, এবং এটা আমাদের আগের কোনো অভিজ্ঞতাও নেই। আপনি কি একটু বলবেন যে আগামীকাল সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি সংসদ সদস্যরা শপথ পাঠ না করলে ঠিক কি হবে, এবং একই সাথে কোনো জটিল পরিস্থিতির সৃষ্টির সম্ভাবনা আপনি দেখেন কিনা? মানে বিএনপির সদস্যরা এই ধরনের শপথ নাও নিতে পারেন, এই ধরনের নিউজ দেখেছি আমরা। এরকম কিন্তু একটা নিউজ এসছে, প্রথম আলোর একটা নিউজ আমি পড়তে গিয়ে দেখলাম, সেখানে বলেছেন বিএনপির সব সংসদ সদস্যরা তাদের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, একটা নেবেন, দুটো নেবেন না। আচ্ছা, সেটা যদি হয়, আমি প্রাথমিকভাবে কোনো জটিলতা দেখি না। আমাদের সরকার তো আসলে তৈরি হওয়ার প্রশ্ন, এই প্রবলেমটা আসলে পরবর্তীতে প্রশ্ন তোলা হতে পারে। আমরা কিন্তু একটা সিরিয়াস লিগ্যাল ডিবেটে ঢুকে যাব, কারণ যে যুক্তিটা দেয়া হচ্ছে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব আছে আমাদের সংবিধানের তফসিলে, সেটাতে আসলে শুধু সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করানোর কথা আছে, এটা হলো সংবিধানে আছে। এখন নতুন একটা সমস্যা আছে, সেটা হলো যে আদেশে প্রশ্ন, মানে জুলাই আদেশে আবার এই শপথ হবে এই কথা আছে। সো আবারও বলছি, আমরা আসলে একটা কনস্টিটিউশনাল এবং লিগ্যাল ডিবেটে ঢুকে যাচ্ছি। কেউ যদি চায় এটাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব, দ্যাটস দ্য মেইন ইস্যু। না, কোর্ট পর্যন্ত নিয়ে মানে না নিয়ে আমি জানি না এটা সমাধান কিভাবে হবে। যেটা গণভোটে যেটা হলো, যেটা এস্টাবলিশ, যদি গণভোট মানে এটাই ধরে নিই যে হ্যাঁ মানে আপনাকে সংস্কারের যে 84টা বিষয় বা মোটা দাগে 4টা বিষয়
আপনি সেখানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তারা মানে 65% ভোট পেয়েছে, না সেখানে জয় পায় নাই। সুতরাং এই জিনিসগুলো আপনাকে মানতেই হবে। 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংস্কার সম্পন্ন করতে হবে। এটা যদি না মানে সেই ক্ষেত্রে কি হবে? মানে না, আসলে সমস্যাটা এই জায়গায় না, সমস্যাটা আরও পেছনে। সেটা হলো এগুলো আদেশে বলেছে, গণভোটে বলেছে, মানে আমি সামনে যেটা দেখতে যাচ্ছি আমি জানি না সেটা হচ্ছে কি না। আপনি গণভোট ইটসেলফকে প্রশ্ন করতে পারেন অনেকগুলো লিগ্যাল গ্রাউন্ডে। যেমন ধরুন কোনো একটা গণভোট বলে না যাই বলেন, মানে খুবই বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ফিউচার পার্লামেন্টকে আপনি কোনো কিছু করতে হবে বলে বাধ্য করতে পারেন না, এটা পারেন না। এটা কিন্তু একটা ব্যত্যয় হয়েছে আমাদের। আমরা সবাই কিন্তু পলিটিক্যালি এটা মানছি, মানলে ইটস অল রাইট, যদি মানা না হয়। আচ্ছা, নাম্বার 2, আপনি বলছেন এই সংসদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, এটা খুব উদ্ভট এবং হাস্যকর কথা। কারণ আপনি পার্লামেন্টারিয়ানের যদি কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে, আপনি ডিবেট করতে পারবেন, আপনি ভোটাভুটি করতে পারবেন, আপনি কোনো কিছু বাতিল করতে বা গ্রহণ করতে পারবেন। আপনি কি পারছেন? এখানে পারছেন না। আপনি জাস্ট হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে করতে হবে। কিসের কনস্টিটিউয়েন্ট পাওয়ার তাহলে? তাহলে এই প্রশ্নগুলো। আর গণভোট কখন হয়? ধরুন আমাদের এই সংবিধান সংশোধন রিলেটেড লাস্ট গণভোট হচ্ছে 12th অ্যামেন্ডমেন্টের পর। আমরা কি করেছি, বা সারা পৃথিবীতে গণভোট কখন হয়? কখন হয়? আপনি একটা সংবিধান, ধরুন নতুন সংবিধান লিখবেন আপনি, আমাদের এই গণঅভ্যুত্থানের মতো একটা দেশ তিউনিশিয়াতে কি হয়েছে, পার্লামেন্ট আগে কনস্টিটিউশন লিখবে। সার্জিসরা কিন্তু এটা চেয়েছিল এবং রাইটলি চেয়েছিল। সার্জিসরা বলেছেন যে প্রথম একটা গণপরিষদ হোক, তারপর ওখানে সংবিধান লিখে আমরা এই নির্বাচনে যাব। পরে চাপের মুখে তারা যেটা বলেছে সেটাও ভালো ছিল। তারা বলছিলেন 70-এ যেটা ছিল একই সাথে পার্লামেন্ট এবং গণপরিষদ, ওখানে ডিবেট হয়ে একটা নতুন কনস্টিটিউশন লেখা হবে, তারপর সেটা গণভোটে যাবে। কিন্তু আপনি এখন কি করছেন? মানুষের ম্যান্ডেট ছাড়া একটা বডি, ঐক্যমত্য কমিশন, সংবিধান সংশোধনের যে ডিবেট পার্লামেন্টে হওয়ার কথা ছিল সেটা আপনি করলেন, করে এটা গণভোটে পাঠিয়ে দিয়ে পার্লামেন্টকে বলছেন তুমি এটা জাস্ট ক্ল্যারিক্যাল জব, তোমার কিন্তু কোনো স্বাধীনতা নাই ডিবেটের। এই যে পার্লামেন্টারিয়ানরা যে আসলেন, ওনাদের কিচ্ছু বলার কোনো স্কোপ নাই। না, কিন্তু মানুষের ম্যান্ডেট ছাড়া যে বলে দিলেন যে ধরেন জুলাই যে গণ অভ্যুত্থান হলো, সেখানে মানুষের ম্যান্ডেট ছাড়া যেটাই হোক একটা দেশে, হ্যাঁ আমি সার্জিস আলমকে এই প্রশ্নটা দিয়ে আপনাদের দুজনের মধ্যে একটু শুনি, হয়তো মত এটা পরিষ্কার। সার্জিস আলম, আমি বেশ কিছু জায়গায় হচ্ছে ভাইয়ের সাথে একদম বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। প্রথমে একটা জিনিস আমাকে খুব লেগেছে আর কি, যে ভাই যে প্রশ্নটা তুললো যে আমি গণভোটকে ইটসেলফ ইলিগাল বলতে পারি, এবং এই জায়গাটাকে তাহলে তো আমি এই নির্বাচনটাকেও ইলিগাল বলতে পারি। এই যে নির্বাচনের পরে নতুন যে পার্লামেন্ট মেম্বার যারা হলো তাদের সবাইকে আমি ইলিগাল বলতে পারি, কারণ তাদের তো আসলে আমি ওই যদি সংবিধান অনুযায়ী ধরি তাহলে তো তাদের 2029 সালের যে নির্বাচন, ওই নির্বাচনের মাধ্যমে আসার কথা। আমি এই গণঅভ্যুত্থানকে মানে আমি যদি তাহলে স্বীকারই না করি আমার জায়গা থেকে, তাহলে এর পরে যা কিছু হয়েছে সব কিছু তো ইলিগাল হয়েছে। এই কথাটা তো আমরা, এগুলো প্রত্যেকটাই একটা গণঅভ্যুত্থানের কনসিকুয়েন্স, এবং এই গণঅভ্যুত্থানের চেয়ে বড় লেজিটিমেট মানে বডি এরপরে যারা এসেছে, বা এত বেশি মানুষের লেজিটিমেসি নিয়ে আর কোনো সরকারও বাংলাদেশের ইতিহাসে এসেছে কিনা এই প্রশ্নটাও থেকে যায়। সেই জায়গায় ওই গণঅভ্যুত্থানের পরে মানুষ এবং সবাই মিলে একসাথে মতামতের ভিত্তিতেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে উপদেষ্টা পরিষদে বিএনপির মতামত ছিল, সেখানে যেমন বর্তমান যারা এনসিপির নেতৃবৃন্দ আছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব তাদের ছিল, সেখানে জামায়াতে ইসলামের মতামত ছিল, সেখানে সিভিল সোসাইটির মতামত ছিল, সেখানে বিভিন্ন বাহিনীর মতামত ছিল। সামগ্রিকভাবে যেই জায়গায় স্ট্রিক্টলি না এসেছে তাকে উপদেষ্টা পরিষদে নেয়াই হয় নাই। সো এখানে সবার মতামতের ভিত্তিতে যারা অভ্যুত্থানের সরাসরি এরকম কি ঘটনা আছে যে উপদেষ্টা পরিষদে না এসছে এবং তাকে নেওয়া হয় নাই? হ্যাঁ অবশ্যই, এরকম বেশ কয়েকজন আছে। এরকম কোন নাম ছিল? আমি স্পেসিফিক নাম আপনাকে এখন বলছি না, কিন্তু এরকম অন্তত 10টা নাম আছে, যেই 10টা নাম উপদেষ্টা পরিষদে। না, সেই নামগুলো কোথায়? মিডিয়ায় আসে নাই, বা আমরাও জানি না, একেবারে সাংবাদিকরা জানেই না কিছুই। এরকম এটা মিডিয়াতে নিয়ে আসা হয় নাই, কিন্তু মনে করেন সাপোজ মানে সেই ভোটটা কোথায়, ভোটাভুটিটা কোথায় হয়েছে? না, এটা এরকম মানে একদম যারা বিএনপির ধরেন টপ ফোরামের 2-3 জন, জুলাইয়ের নেতৃত্বের ধরেন 2-3 জন, জামায়াতের এরকম যারা শীর্ষ নেতৃত্ব, তাদের জায়গা থেকে যখন নামটা প্রস্তাব করা হয়, ধরেন বিএনপি যে কোনো একজন ব্যক্তির বিষয়ে বলা হয়েছে যে না ওনাকে উপদেষ্টা পরিষদে রাখা যাবে না, তাকে রাখা হয় নাই, একদম স্ট্রিক্টলি যখন না এসেছে। না, এটা কি 5 আগস্টে যখন ওই যে 5 আগস্টে 5-6 এই তারিখের মধ্যে, এই তারিখের মধ্যে 5-6-7 সরকার গঠনের পূর্বেই, 8 তারিখের পূর্বেই। এবং
ওই জায়গায় যখন সবার মতামতের ভিত্তিতে এই জিনিসটা হয়, তখন এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভ্যুত্থানের রক্তের শহীদের ম্যান্ডেট নিয়ে এসেছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার এই ঐক্যমত্য কমিশন গঠন করলো, যেই ঐক্যমত্য কমিশনে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তাহলে আমরা যদি এই ঐক্যমত্য কমিশনকে কোনো হিসাবে না ধরি, এই গণভোটকে আমরা ইলিগাল বলি, আমরা এটা বলি যে ফিউচার পার্লামেন্টকে কেউ কোনো কিছু বাধ্য করতে পারে না, তাহলে এই ফিউচার পার্লামেন্টই তো নাই। আসলে এই পার্লামেন্ট তো 29 সালে আসার কথা, তাহলে তো সব কিছুই নাই হয়ে যায়। সো আমার জায়গা থেকে আমরা এইটুকু বলতে চাই যে দেখেন, একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন হয়েছে প্রত্যেকটা জায়গায়, সাধারণ মানুষ থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। সেই অংশগ্রহণের ভিত্তিতে জুলাই সনদের এই যে 84টা যে আমরা এখানে আমরা স্টেপ পেয়েছি বা ধারা পেয়েছি, এই প্রত্যেকটা জায়গায় কিছু দলের নোট অফ ডিসেন্ট থাকতে পারে। একটা দলের কয়েকটা জায়গায় নোট অফ ডিসেন্ট মানে সেটা একটা দেশের জন্য বাদ দিয়ে দিতে হবে, এটা তো হইতে পারে না। সামগ্রিকভাবে বিএনপির দলগত জায়গা থেকে কিছু নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে এই নোট অফ ডিসেন্টটা যদি আমরা আমাদের জায়গা থেকে রেখে এবং ওই শর্ত সাপেক্ষে এটাতে যাই, তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে ওই স্বৈরাচার তৈরি হওয়ার যে পথটা, ওই পথটা থেকে যাবে। সেটা যে বিএনপির জন্য শুধু প্রযোজ্য হবে এমন না, ভবিষ্যতে অন্য যে কোনো রাজনৈতিক দলও স্বৈরাচার হয়ে ওঠার পথটা ওইখানে পেয়ে যাবে। এই জন্য ফাইনালি এটা গণভোটে গিয়েছে। গণভোটে জনগণ আবার ম্যান্ডেট দিয়েছে। সেই জায়গায় 4 ভাগের 3 ভাগ ভোট জনগণ তাদের জায়গা থেকে ম্যান্ডেট দিয়ে এই জুলাই সনদের হ্যাঁর পক্ষে রায় দিয়েছে। এই বিষয়গুলো সামগ্রিক বিষয়। তাহলে দেখেন, সরাসরি রাজনৈতিক দল অংশগ্রহণ করলো, অন্তর্বর্তীকালীন সরকার করলো, ঐক্যমত্য কমিশনে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে একটা রাষ্ট্রের, বাংলাদেশের, তারা অংশগ্রহণ করলো, এবং সর্বশেষ আরেকবার এই জায়গায় গিয়ে গণভোটে এটা হ্যাঁ পাশ হয়ে আসলো। তারপরও যদি আমরা এটা বলি বা বিএনপি তাদের জায়গা থেকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তাদের নির্বাচিত সংসদ সদস্যরা এখানে শপথ না নেয়, আমরা মনে করব যে তারা তাদের জায়গা থেকে জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, গণভোটের সাথে, জনগণের ম্যান্ডেটের সাথে, সামগ্রিকভাবে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের সংস্কার পরিবর্তন, এই সব কিছুর সাথে গাদ্দারি করছে। আমরা প্রত্যাশা করব বিএনপি এই জিনিসটি করবে না। বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ এবং একই সাথে সংসদ সদস্য হিসেবে তারা এই শপথটা নিবে। আচ্ছা ডক্টর জাহিদ, আমার একটা কথা একটু বলার আছে। মানে অনেকগুলো অবৈধ কাজ হয়েছে, মানে অবৈধ না, অসাংবিধানিক, সংবিধানের বাইরের কাজ হয়েছে। এখন সংবিধানের বাইরের কাজ করার লাগে কখনো কখনো, এটা পৃথিবীর নিয়ম আছে, এজন্য এটার প্রসেসও আছে কি করতে হয়। ধরুন আমরা এরশাদ পতনের পর আমাদের একজন প্রধান বিচারপতি গিয়ে এরশাদের ভাইস প্রেসিডেন্ট হলেন। আচ্ছা, উনি ভাইস প্রেসিডেন্ট সব হওয়ার পর এরশাদ তার হাতে ক্ষমতা দিয়ে চলে গেলেন, উনি ভাইস প্রেসিডেন্ট হলেন, এবং উনি শর্ত দিয়েছিলেন 3 মাস পর নির্বাচন দিয়ে উনি আবার প্রধান বিচারপতি হবেন। মানে একটা উদ্ভট ব্যাপার, তাই না? আমরা করে ফেললাম। তো করার পর পরবর্তী সংসদ এসে একটা সাংবিধানিক সংশোধনী করেছে, একাদশ সংশোধনী, অ্যামেন্ডমেন্ট করেছে। সো স্যার যে যা বলছে এগুলো জবাব হলো আগামী পার্লামেন্টে এগুলো সব র্যাটিফাইড হবে। যদি কেউ যার 2/3 মেজরিটি আছে, অন্তত এখনকার হিসাব মতে, যদি অন্য না হয় সে বা সবগুলো র্যাটিফাই করবে, যদি এটা র্যাটিফাই না করে। খেয়াল করেন, কারণ হলো যে 29 সালে নির্বাচন হওয়ার কথা, সেটা না, আসলে এটা ভুল কথা। পার্লামেন্ট আগেই ভেঙে যেতে পারে। ভেঙেছে অন্য একটা জিনিস, 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। 29-এ নির্বাচন হতে হবে এটা কথা না। যে কোনো পার্লামেন্টের মধ্যে সেটা তো তত্ত্বাবধায়ক সিস্টেম। না 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 না, এরা কি তত্ত্বাবধায়ক সরকার ছিল? সংবিধানের কোথাও কি আছে যে অভ্যুত্থান হলে 3 মাসের মধ্যে? আমি একটু বলি, সংবিধান থেকে তো আমরা বেরোই নাই, সমস্যাটা ওই জায়গায়। এই জন্য সার্জিসদের উচিত ছিল, ওনারা হচ্ছে কি একটা হাইব্রিড কথাবার্তা বলছেন। মিস্টার ফরাদ মজহার বরং রাইট কথা বলেছিলেন, ওনার সাথে এই ব্যাপারে আমার নিজস্ব ডিবেটও ছিল প্রচুর। উনি রাইট কথা বলেছেন, সেটা হচ্ছে আপনারা কনস্টিটিউশন বাদ দিয়ে স্থগিত করে একটা বিপ্লবী সরকার করেন। সমস্যা হচ্ছে আমাদের এটা বিপ্লবী সরকার না, ওনারা আবার এই কনস্টিটিউশনের মধ্যে থেকে বিপ্লবী কথাবার্তা বলছে। দ্যাটস দ্য প্রবলেম। আমি একটু খেয়াল করেন, সংবিধানে আছে, তত্ত্বাবধায়ক সরকার না, আমাদের সংবিধানে আছে পার্লামেন্টের আয়ু কতদিন হবে। যদি সে পূর্ণাঙ্গ টেনেওর ফুলফিল করে তাহলে শেষ হওয়ার 3 মাস আগে, আর যদি আগে ভেঙে যায় তাহলে ভেঙে যাওয়া 3 মাসের মধ্যে, পরবর্তী 3 মাসের মধ্যে। সো এটা আমরা করি নাই। এই যে করি নাই, এটা কিন্তু আমাদেরকে র্যাটিফাই করতে হবে। দ্যাটস ট্রু। তত্ত্বাবধায়ক সরকার, এখন ইন্টারিম সরকার, তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকার যা যা করলো, এর অনেক কিছু আমাদের সংবিধান মতো হয় নাই। আমাদের একটা রেফারেন্স আমরা নিয়েছি আর্টিকেল 206 থেকে। সো এটা বৈধ, এটা চ্যালেঞ্জ করা যায় নাই, এগুলো র্যাটিফিকেশন লাগবে। এটাই আমি বলতে যাচ্ছি, কারো 2/3 মেজরিটি আছে, এটা এখন তাদের চয়েসের ব্যাপার যে সে যদি র্যাটিফাই করবে কি করবে না। এই যে উনি বলছেন যে এগুলো সব ইলিগাল না, কারণ যদি আপনি আফটার
সেশন আপনি যদি এগুলো র্যাটিফাই করে ফেলেন, আপনি যদি কনস্টিটিউশনের পার্ট করে ফেলেন, তাহলে এই অবৈধতা বৈধতা হয়ে যায়। এটা হচ্ছে মূল বিষয়। আমি আবারও বলি, সব রাজনৈতিক দল মেনেছে। সমস্যাটা কোথায় রয়েছে? তারা যদি না চায় এখন এই যে পার্লামেন্টের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে না। আমি একটু বলি এই যে রাজনৈতিক দলগুলো, মানে বিএনপির সমালোচনা আমি আপনার সাথে অন্য চ্যানেলে সংস্কার নিয়ে করেছি। আপার হাউসে যদি পিআর না হয় তাহলে আপার হাউসের দরকার নাই। আমি অন রেকর্ড এই কথা বহুবার বলেছি। এখনো সেটাই আছে। আমার এখনো সেটাই আছে, কিন্তু আমার অন্য একটা আলোচনা আছে। বিএনপি একমত হয়েছে, একেবারেই ভুল কথা। বিএনপির সাথে সিরিয়াস একটা ফ্রড করা হয়েছে। এটা অন্যায়, দ্যাটস দ্য প্রবলেম। বিএনপি ডেসপাইট অল দ্য ক্রিটিসিজমস, আচ্ছা বিএনপি শুধু এখানে না, কতে যেটা আছে কমিশনগুলোর মধ্যে একটা বিএনপি পুরোপুরি ছাড় দিয়েছে, বাকিগুলো তার নোট অফ ডিসেন্ট আছে। আমি এটাও সঠিক মনে করি না, কারণ কনস্টিটিউশনের বা বাইরের স্ট্যাটুটরি যেসব কমিশন আছে এগুলো সরকারের পার্ট না, এগুলো ভিন্নভাবে গঠিত হওয়া উচিত। আই এগ্রি। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি প্রথম দিন থেকে এটা বলেছে এবং বিএনপি প্রচন্ড সমালোচিত হয়েছে মানুষের কাছে, কিন্তু বিএনপি মিথ্যাচার করে নাই যে আমি এটা করব। সেজন্য বিএনপি সব সময় বলেছে যে আমি আমার নোট অফ ডিসেন্টটা, জুলাই সনদ 18 অক্টোবর বা 17 অক্টোবর যেভাবে সাইন্ড হয়েছে সেভাবে সে সংস্কার করতে চায়। গণভোটে এসে সরকার একটা ট্রিক করেছে, দ্যাটস দ্য মেইন প্রবলেম ইনফ্যাক্ট। সেই জন্য যে কনসেনসাসের কথা সার্জিস বলছেন, আমি আবারও বলছি, কিন্তু আমাকে ভুল বুঝবেন না, ভুল সঠিকের প্রশ্ন না। একটা স্টেক হোল্ডার সে ঠিক মতো কাজটা করতে পারলো কিনা, তার সাথে করা হলো কিনা। একটা ছোট উদাহরণ দেই, গণভোটের ট্রিকটা কোথায়? আচ্ছা, আমাদের রেগুলার ধরুন সার্জিসদের কথা মতে এটা একটা পার্লামেন্ট এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো, হ্যাঁ, একটা নতুন সংবিধানই লিখবো আমরা, ধরেন ওখানে আপার হাউসের কথা আসলো, ডিবেট হলো, সবাই রাজি হলো আপার হাউস হবে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাই তো? এরপর আসলো কিভাবে গঠন করা হবে। এই যে এই নির্বাচনটার পর ধরেন আলোচনা করতে 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 ডিবেট করতে করতে কি দাঁড়ালো? মানামানি হলো না। তারপরে তো গণভোটের সিদ্ধান্ত। না গণভোটের না, একটু খেয়াল করেন। তখন ভোট হবে, পিআর হাত তোলেন, সার্জিসরা হাত তুললেন, দেখলো হাত উঠলো 77টা, কিন্তু লোয়ার হাউসের যে সিট তার প্রপোর্শনে হবে, বিএনপি ভোট দেবে 212-13টা, জিতলো কে? বিএনপি। সো আপার হাউস হবে এবং সেটা হবে লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে। সংবিধানে সেটা লেখা হতো। এই সংবিধানটা যেত গণভোটে। খেয়াল করেন প্রবলেমটা কোন জায়গায় হলো। আচ্ছা, এটা সার্জিসের পথ, সার্জিসরা কিন্তু এটাই বলছেন এবং সারা পৃথিবীতে এভাবে সংবিধান লেখা হয়। কিন্তু ওনারা ট্রিক করলেন যেটা, ওটা আগে ওখানে লিখে দিয়ে পাশ করিয়ে এনে বলছে তোমাকে এটা করতে হবে। দ্যাটস আটারলি রং। না না, কখনো না ভাই। আমি একটা জায়গায় দ্বিমত করি, সেটা হচ্ছে কি, আসলে আপনি নিজে বলছেন যে বিএনপি আসলে যখন তাদের এই নোট অফ ডিসেন্টগুলো কয়েকটা বিষয় দিয়েছে, তারা জনগণের কাছে ব্যাপকভাবে এটার জন্য সমালোচিত হয়েছে, কিন্তু তারা তার স্ট্যান্ডে ছিল। জনগণ না, কথাটা- একটা অংশের মানুষের না, কাছে, একটা অংশ না, জনগণের এটা কাছে বড় সমালোচিত অংশের হলে কাছে। তারা 2/3 মেজরিটি না, এভাবে পায় না। ভাই, না, সার্জিস, একটা জিনিস কি সার্জিস। ভাই, একটা জিনিস, বড় অংশের কাছে যদি না হইতো তাহলে বিএনপির না। ভোট আর গণভোটে হ্যাঁ ভোট সেম হইতো। কিন্তু বিএনপির ভোট যেখানে 51%-এর মতো, গণভোটের এই ভোটটা হচ্ছে 70% না, প্লাস। 60%। আমি একটা হিসাব দিই, হ্যাঁ সার্জিস, মিলে যায়। একটু খেয়াল করেন, আমি এখনই চেক করলাম, আমি পড়ে বলা আছে 60% হ্যাঁ ভোট। বিএনপির ভোট কিন্তু 51% না। বিএনপি যদি আমি ট্রুলি হিসাব করি, স্বতন্ত্র 6% ধরেন, আপনি খেয়াল করেন 57% কিন্তু মোটামুটি বিএনপির ভোট হয়ে যায়। না না, তো সেই ক্ষেত্রে না, বিএনপির ব্যাপারটা সুবিধা কি? হচ্ছে, হার ভাই, পক্ষে তো আমাদের না। দলের চেয়ারম্যান উনি নিজে বলে দিচ্ছেন না, কিন্তু মাঠ পর্যায়ে আপনারা বলেন নাই ভাই। না, না, মাঠ কেন? পর্যায়ে আমাদের আপনারা নেতা সবাই- বলে তাহলে দিয়েছে, না, আমরা সবাইকে- না এত ভোট হলো কিভাবে? এগুলো কি আওয়ামী লীগের ভোট তাহলে? না, এটা তাহলে কারা ভোট দিল? অনেকেই No, ভাই, আপনারা মাঠ পর্যায়ে এই নির্দেশনাই ছিল না। আমাদের মাঠ দলের পর্যায়ে নেতা বলে দিয়েছে। ভাই, মাঠ পর্যায়ে শেষ দিন পর্যন্ত সবাই প্রাউডলি বিএনপি নেতাকর্মীরা নাতে ভোট দিয়ে সেই ছবি আবার ব্যালটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। আমি যে জায়গাটা বলতে এখন চাচ্ছিলাম সেই ভাই, বিতর্ক সেই জায়গা না, যে বিতর্ক জায়গাটুকু হচ্ছে একটু বলতে এখন হবে চাচ্ছিলাম, সমাধানটা কি? যে জায়গাটা বলতে চাচ্ছিলাম, দেখেন, যখন এই অভ্যুত্থানটা সবচেয়ে মানে বড় হওয়ার একটা কারণ ছিল যে এই একটা সিস্টেম, এই একটা করাপ্টেড সিস্টেম, যেটা জনবিরোধী সিস্টেম তৈরি হয়েছিল বিগত 16 বছরে, মানুষ এটার উপরে ক্ষিপ্ত হয়ে বিরক্ত হয়ে এটা ভেঙে নতুন একটা সিস্টেম দাঁড় করানোর জন্য রক্ত দিল, জীবন দিল। এই দায়বদ্ধতা নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো। সেই অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে একটা দলের চাওয়া পাওয়া অনুযায়ী কাজ করতে পারে না, বরং তাকে দেখতে হবে পুরো দেশের অধিকাংশ মানুষের চাওয়া পাওয়াটা কি। ভোট কি বলবো? সে যেই ম্যান্ডেট থেকে ভোটের আসলো, পরও একইভাবে না, বলা শেষ করি যায়, ভাই, একইভাবে। সে যেই ম্যান্ডেটটা নিয়ে আসলো, ওই ম্যান্ডেটের চাওয়া পাওয়া কি, ওই মানুষদের চাওয়া পাওয়া কি, ওই জুলাইয়ের চাওয়া পাওয়া কি, সে যখন তার জায়গা থেকে দেখে যে একটা দল তার জায়গা থেকে ক্ষমতার ভারসাম্য নয়, বরং আগের মতোই ক্ষমতার সুপ্রিমেসিটা চায়, যে ক্ষমতাটাকে সে তার কাজে ব্যবহার করবে,
তখন সে দেখতে পেল সে তার এই জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে এটা সাংঘর্ষিক। এই জন্য ওই বিষয়গুলোই আবার জুলাই সনদ তৈরি করে সংস্কারগুলো সে আলাদা গণভোটে দিল। মানুষ যদি তাদের জায়গা থেকে মনে করতো এটা হওয়ার প্রয়োজন ছিল না, তাহলে মানুষ তাদের জায়গা থেকে না ভোট দিত। কিন্তু আপনি দেখবেন যেমন অনেক বিএনপিরও নির্দেশনা থাকার পরও অনেক বিএনপি নেতাকর্মী আবার তাদের জায়গা থেকে হ্যাঁতে ভোট দিয়েছে, কারণ তারা একই সাথে বিএনপিকে ভালোবাসে, তারা ধানের শীষে ভোট দিয়েছে, কিন্তু তারা দেশটার সংস্কারও চায়, তারা এই উল্টাপাল্টা সিস্টেমগুলোর পরিবর্তনও চায়। এই জন্য ধানের শীষের ভোটের চেয়ে হ্যাঁ ভোটের সংখ্যাটা অনেক বেশি। এই জন্য ভাই যেটা বললাম, আমি এক লাইনে শেষ করছি, এই ট্রিক করে গণভোট দিয়েছে এই কথাটা বলা উচিত নয়, বরং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আলাদা করে জনগণকে এই স্বাধীনতা দিয়েছে বেছে নেওয়ার জন্য যে আপনি সংস্কার চান কি চান না, জনগণ বেছে নিয়েছে, এটা হয়েছে এবং এটা হতে হবে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে, কামরুজ্জামান কামরুল, যদি আপনি এক মিনিটে কিছু যুক্ত করতে চান। মাঠ পর্যায়ে আপনারা একেবারে মাঠের রাজনীতিবিদ, সেখানে মানুষের এই ধরনের মানে এই জুলাই কেন্দ্রিক আকাঙ্ক্ষা আপনারা কি দেখেছেন? মাঠ মানুষ পর্যায়ে সংস্কার চায় কিনা? মানুষ সংস্কার চায়, সংস্কার চায় বিধায় তো আমাদের নেতা হাবোর্ডের পক্ষে বারবার বলেছেন। জি, হাবোর্ড নেতা বলছেন বিধায় এত পার্সেন্টেজ হয়েছে, আনলে হতো না। বিএনপি যারা করে সবাই হাবোর্ডের পক্ষেই দিয়েছে, কিন্তু এখানে আমাদের যে নট অফ ডিসেন্ট এগুলো কিন্তু আমরা কন্টিনিউ আমাদের দলের হাইকমান্ড সবসময় বলে আসছে। না সবাই বলে আসছে, কন্টিনিউ বলে আসছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমার একটা বিশ্বাস, আমার কাছে মনে হচ্ছে তৃণমূলের মানুষ এবং সাধারণ মানুষ, আমি একদম রোড লেভেল থেকে উঠে আসা মানুষ, সাধারণ মানুষের সাথে রাজনীতি করতে করতে এই জায়গাতে আসছি। আমার কাছে মনে হচ্ছে সকল মানুষ এখন তাকিয়ে আছে আমাদের নেতার দিকে এবং নেতার প্রতি মানুষের আস্থা বিশ্বাস জন্মায়। আমার কাছে মনে হচ্ছে এখন আমার এই জীবনে আমি দেখেছি এত মানুষের আস্থা বিশ্বাস তারেক রহমানের প্রতি। আর দেখবেন আপনি সারা বাংলাদেশেই এখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করেছে এবং উনি দেশের একটা পরিবর্তন নিয়ে আসবে, দেশের সংস্কারও আসবে, দেশটাকে আবার নতুন করে ঢেলে সাজাবে, এই স্বপ্ন মানুষ দেখতে শুরু করেছে। আচ্ছা, আমাদের নেতাকে ঘিরে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকে আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, আগামীকাল অন্য কোনো প্রসঙ্গ নিয়ে দেখা হবে।